মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। গ্যাসের আচরণ চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম, গতদিন তোমরা ভিডিওতে দেখেছো। এই চ্যাপ্টারের আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। তোমাদের সামনে যে পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে এবং 2026 যে মাধ্যমিক আমাদের যেটা মূল টার্গেট, তার উপরে লক্ষ্য রেখে প্রত্যেকটা টপিকের উপরে খুব সুন্দরভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই যদি তোমরা দেখো তোমাদের কিন্তু অত্যন্ত উপকার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে আমরা দেখব যে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রের পুঙ্খানুপুঙ্খভাবে যা যা আছে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা কভার করে তবে ভিডিওটা শেষ করব। এবার বয়েলের সূত্রে কী কী দেখবো আমরা সেটা প্রথমে দেখো, তারপরে কীভাবে দেখছি সেটা তোমরা দেখতে পাবে। সবার প্রথমে যেটা আমরা করব বিবৃতি, তারপরে যে গাণিতিক রূপ রয়েছে সেটাও দেখব, এবং যে লেখচিত্র রয়েছে বা গ্রাফ রয়েছে সেটাও আমরা দেখব, এবং সর্বশেষ যে গাণিতিক সমস্যা রয়েছে, যা ম্যাথমেটিক্যাল প্রবলেম যে সমস্যা, সেই সমস্যাটাও কিন্তু আমরা দেখব। বিবৃতি, গাণিতিক রূপ এবং যে লেখচিত্র, তারপরে গাণিতিক সমস্যা, চারটে বিষয় কিন্তু আমরা দেখছি। এর আগে সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাস্তব উদাহরণ। বাস্তব উদাহরণটা কি? তাহলে বয়েলের সূত্রটা কি সবাই বিবৃতি বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। যে এখানে এই চ্যাপ্টারের উপরে আমি আবারও বলছি, তোমাদের তিনটে মূল বিষয় পি, ভি এবং টি। চাপ অর্থাৎ প্রেশার, ভলিউম বা আয়তন, এবং টেম্পারেচার বা তাপমাত্রা, এই তিনটে বিষয় নিয়ে কিন্তু আমরা মূল আলোচনা করব। এবার এখানে আছে বয়েলের সূত্র আছে, এছাড়াও তোমরা একটা টপিক পাবে চার্লসের সূত্র, সেখানেও জিনিস দেখবে। বয়েলের সূত্রে আমরা কী কী আলোচনা করব? পি এবং ভি, এই দুটো যে রিলেশন, এই দুটো রিলেশন কিন্তু আলোচনা করব বয়েলের সূত্রে। সেখানে যে টেম্পারেচার থাকবে সেটা কিন্তু সবসময় স্থির থাকবে। আর কি থাকবে? যখনই আমরা এই গ্যাসের যে কোনো পরীক্ষা করব, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে গ্যাসের পরিমাণ বা টোটাল যে মাস সেটা কিন্তু স্থির থাকবে। তাহলে এমটি, এই দুটো কিন্তু স্থির থাকছে কোন ক্ষেত্রে? বয়েলের সূত্রের ক্ষেত্রে। তাহলে চার্লসের সূত্রে কী হবে সেটা পরবর্তীকালে তোমরা দেখবে। সেখানেও কিন্তু একটা মনে রাখার একটা সহজ নিয়ম আছে। এই ক্ষেত্রে বয়েলের সূত্রে বিটিএস বলে আমি একটা নর্মালি মনে রাখতে পারি, বয়েলে টেম্পারেচার স্থির। তোমরা মাথায় রাখবে বিটিএস অর্থাৎ বয়েলে টেম্পারেচার স্থির, এবং গ্যাসের যে পরিমাণ বা ভর সেটা কিন্তু যতগুলো সূত্র আছে দেখবে সবগুলোতে মোটামুটি স্থির রয়েছে। তাই যদি জিজ্ঞাসা করে পরীক্ষা হলে যে বয়েলের সূত্রে কোন কোন রাশিগুলো ধ্রুবক থাকে, প্রথম কথা গ্যাসের পরিমাণ বা ভর, দ্বিতীয় পয়েন্ট গ্যাসের তাপমাত্রা। তাহলে পি, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, এখানে টিটা বাদ যাবে কারণ টিটা স্থির। তাহলে এখানে দুটো জিনিসের মধ্যে আমাদের সম্পর্ক আসবে, পি এবং ভি, চাপ এবং আয়তন। এবার আয়তনের সঙ্গে চাপটা কীরকম পরিবর্তন হয় সেটা আমাদেরকে বাস্তব উদাহরণ যদি আমরা ভাবি কি হবে। যদি আয়তন বাড়ে কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে চাপটা কি হবে? ধরো গ্যাসের অণুগুলো রয়েছে, সে নির্দিষ্ট পরিমাণ ভরের জন্য গ্যাস, মানে যে ভরের গ্যাস, তাহলে যে পাত্রে আমি রাখলাম সেই যে পরিমাণ গ্যাস ছিল সেই পরিমাণে গ্যাস থাকবে, কিন্তু আমি পাত্রের আয়তনটা বড় করে দিলাম। এবার আয়তনটা বড় করলে কি হবে? এবার চাপ মানে কি? যে বলটা প্রয়োগ করে একক ক্ষেত্রে হলে সেটা তো চাপ। তাহলে আমি যদি আয়তন বড় করে দিই তাহলে এই যে ধাক্কা খাওয়ার হারটা অবশ্যই কমে যাবে। কারণ দেখো, একটা দুটো দেওয়াল আছে, তুমি যদি একটা রাবারের বল এখান থেকে ধাক্কা মারো, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। যদি এটাকেই তুমি যদি অনেকটা বড় করে দাও, এখান থেকে যদি এখানে ধাক্কা মারো আবার এখানে আসবে, তো কোন ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে বেশি ধাক্কা লাগবে? অবশ্যই যেখানে মানে পার্থক্যটা বা ডিস্টেন্সটা অনেকটা কম সেখানে ধাক্কাটা অনেক বেশি লাগবে, যেটা জায়গাটা অনেকটা বেশি দূর সেখানে ধাক্কাটা অনেক কম লাগবে। তাহলে এখানে ধাক্কা কম লাগা মানে বলটা কম প্রয়োগ করছে। বা একক ক্ষেত্র বলে বল যদি কম প্রয়োগ করে, চাপটা কিন্তু সেক্ষেত্রে অনেকটাই কম। জায়গা যদি কম হয়, ধাক্কা খাওয়ার হারটা বেশি হবে, তাই চাপটাও বেশি হবে। তোমরা এমনি নর্মাল বাস্তব উদাহরণ যদি বলি, আমি ধরো আমার কাছে একটা নর্মাল পাম্পার রয়েছে, হাত পাম্পার, আমি পাম্প করব। একটা ছোট্ট সাইকেলের টিউব রয়েছে আর একটা বড় লরির টিউব রয়েছে। আর যদি আমি পাম্প করি, আমি ধরো 20 বার পাম্প করলাম, 20 বার পাম্প করার পরে দেখবে যে সাইকেলের টিউব যেটা রয়েছে ওটা অত্যন্ত টাইট হয়ে যাবে, বাইরে থেকে তোমাকে টিপতে গেলে অনেকটা বেগ পেতে হবে। কিন্তু যদি আমি লরির টিউবটার কথা ভাবি, দেখবো ওটা ফোলেই নি। তাহলে সেখানে তোমার ওটাকে টিপতে গিয়ে দেখবে
অত্যন্ত সহজ, কারণ ভিতর থেকে যে বল প্রয়োগ করছে না, খুব অল্প বল প্রয়োগ করছে একক ক্ষেত্রফলের উপরে, তাই ওর বিরুদ্ধে তোমাকে খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু সাইকেলের টিউবটার ক্ষেত্রে কী হয়েছিল, তোমাকে বেশি টিপতে হচ্ছিল, কারণ যে ভিতর থেকে যে বলটা প্রয়োগ করছিল সেটাও অনেকটা বেশি ছিল। তাহলে আয়তনটা যদি বাড়ে সেক্ষেত্রে চাপটা কমছে, আয়তন যদি কমে সেক্ষেত্রে চাপটা বাড়ছে। বাস্তব উদাহরণ দিয়ে দেখলে এবং যে আণুবীক্ষণিক স্তরে যেটা ব্যাখ্যা সেটাও প্রথমে বললাম। তাহলে এদের এই যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বয়েল কীভাবে লিখেছে, তাহলে প্রথম কথা কী কী স্থির থাকে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে বিবৃতিতে তোমরা কী কী বলবে, তাহলে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের জন্য যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাহলে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য যে চাপটা হবে সেটা আয়তনের সঙ্গে ব্যস্ত সম্পর্কে পরিণত হবে বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এক্ষেত্রে স্থির কী কী, যে গ্যাসটা রয়েছে তার ভর, তাহলে এম, এবং গ্যাসের তাপমাত্রা সেটা স্থির। তাহলে এম এবং টি এ দুটো কী থাকবে, স্থির থাকবে। তাহলে আমরা কি জানি, তাহলে ভি সমান আমরা একটা ধ্রুবক আনতে পারি, তাহলে কে বাই পি, বা আমরা কী লিখতে পারি, পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এটাখানে কেটা কি একটা, কেটা একটা সমানুপাতিক ধ্রুবক। এই কের মানটা কার উপরে নির্ভর করবে বলো তো, কী কী স্থির আছে তার উপরে নির্ভর করবে, কারণ এগুলো পরিবর্তন হয়ে গেলে তখনও কিন্তু কের মানটা পরিবর্তন হয়ে যাবে। স্থির কী কী, তাহলে এই যে কে আছে, কের মানটা কার কার উপরে নির্ভর করে, কের মানটা কার কার উপর নির্ভর করে, পদার্থের পরিমাপ বা গ্যাসের পরিমাণের উপরে এবং গ্যাসের যে টেম্পারেচার বা তাপমাত্রার উপরে। আর একটা বিষয় রয়েছে যে গ্যাসের প্রকৃতি তার উপরে নির্ভর করবে, কারণ সব গ্যাসের ক্ষেত্রে কিন্তু একরকম হবে না, যেগুলো এখন নাই, তোমাদের 11-এ গেলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তাহলে এই ক্ষেত্রে যে কে রয়েছে সমানুপাতিক ধ্রুবক, সেটা কার কার উপরে নির্ভর করছে, যে গ্যাসের পরিমাপ এবং গ্যাসের যে উষ্ণতা তার উপরে কিন্তু নির্ভর করছে। এই দুটো পাল্টালে তবে কিন্তু কে এর মান পাল্টাবে, যদি ওই দুটো না পাল্টায় কে এর মান কিন্তু কখনোই পাল্টাবে না, সবসময় স্থির থাকবে। তাহলে এক্ষুনি বললাম আমি, এম এবং টি যদি স্থির থাকে তাহলে কে এর মান কখনোই পাল্টাবে না, স্থির থাকবে। তাহলে যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আয়তন যদি বাড়াচ্ছিলাম আমি চাপটা কমে যাচ্ছে, বা চাপ বাড়ালে আয়তনটা কমছে, কিন্তু এই আয়তন এবং চাপের যে গুণফল সেটা কিন্তু ধ্রুবক থাকছে। এবার আমি যদি উষ্ণতা এবং যে গ্যাসের পরিমাপ যদি আমি পরিবর্তন না করি, সব ক্ষেত্রে কিন্তু কে স্থির, অর্থাৎ চাপ এবং আয়তনের মানটা যে গুণফল সেটা স্থির। তাহলে এরকম আমি পরীক্ষা করছি, কোনো এক টাইমে প্রথমে পরীক্ষা করলাম, ধরো মাপলাম চাপটা P1 হলো, আয়তনটা V1 হলো, সেটার মান কত হবে, অবশ্যই কে সাথে সমান হবে। আমি চাপটা পাল্টে পি করলাম, চাপটাকে বাড়ালাম, চাপ বাড়ালে কী হবে, আয়তনটা বদলে যাবে, তার আয়তনটা কমবে, কমে গেল V2 হয়ে গেল, কিন্তু চাপ আর আয়তনের যে গুণফল সেটার মান কিন্তু সেই কনস্ট্যান্টই থাকবে। বা চাপ পাল্টে P3 এবং আয়তন পাল্টে V3 করলে তার মানে কিন্তু কে এর সাথে সমান থাকবে। তাহলে আমরা বলতে পারবো P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান কে সমান ধ্রুবক। এটাই হলো যে বয়লের সূত্রের গাণিতিক রূপ। পরীক্ষায় পড়ার মতো একটা টপিক, পরীক্ষা পড়লে তোমাদের 2+1 আকারে পড়লে এটা 2 নম্বরে পড়তে পারে, অনেক ক্ষেত্রে 3 নম্বরেও কিন্তু দেয়। ফাইনালে আসার সম্ভাবনা আমি অপেক্ষাকৃত কম ধরবো, কারণ সরাসরি প্রমাণগুলো বা এই যে সূত্রের ব্যাখ্যা সেগুলো কম দেয়, কিন্তু তোমাদের সামিটিভ পরীক্ষা রয়েছে, সামিটিভ পরীক্ষার জন্য কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা দেখলে সূত্রটা কীভাবে পরিবর্তন হলো, বিবৃতিটাও দেখলে, এরপরে যে গাণিতিক রূপ সেটাও দেখালাম, এরপরে যে গ্রাফটা কীরকম হবে বা যে গাণিতিক সমস্যা রয়েছে সেটা কীরকম হবে সেগুলো আমরা দেখছি। তাহলে গ্রাফ এখানে কটা রাশি আছে, এখানে ভি আছে আর পি আছে এবং এখানে পিভি আছে, তাই তো। তাহলে ভি, পি এবং পিভি এই যে তিনটা জিনিস আছে, এর উপরে বেসিস করে যে গ্রাফগুলো হবে, গ্রাফগুলো আমি দেখছি। দেখো তোমাদের পরীক্ষায় যেটা দেবে যে পি ভি রয়েছে আর পিভি রয়েছে, এই তিনটা বিষয়ের উপরে গ্রাফটা তোমাদের বেশি দেয়। এছাড়াও কেউ যদি বলে 1/p বা 1/v এগুলো আনতে পারে, সেগুলো অপেক্ষাকৃত একটু জটিল হবে,
বেসিকগুলো আগে বোঝো, বেসিক ক্লিয়ার করে আস্তে আস্তে আমরা যাব। এখন আমাদের হাতে 11 মাস সময় আছে। এই যে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা টপিকের উপর আমি ভিডিও দিচ্ছি। এরপরে চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, তোমরা যদি রেসপন্স করো তাহলে তোমাদের রেসপন্স আমি সার দেবো। পুরো চ্যাপ্টারটা একদিন আলোচনা করবো লাইভে এসে, 2 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক, যতক্ষণ হবে পুরো চ্যাপ্টারটা আলোচনা হবে। চ্যাপ্টারের যত সমস্যা রয়েছে তোমাদের প্রত্যেকটা সমস্যা আমি শুনবো, প্রত্যেকটা সমস্যার সমাধান করে তবে কিন্তু এগোবো পরের চ্যাপ্টারে। তাহলে পি এবং ভি এদের গ্রাফটা কীরকম হবে সবার প্রথমে আমি দেখছি। তাহলে পি এবং ভি, পিটাকে নিচে দিতে পারো, ভিটাকে নিচে দিতে পারো, কোনো সমস্যা নেই। পি এবং ভি এর গ্রাফটা কী হবে? আমরা একটা জিনিস খেয়াল করলাম যে পি ইন্টু ভি এদের গুণফল সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে তুমি ধরো কোনো কখনো কের মান একটা টাইমে ধরো 100 হয়ে গেল, কের মান কত হলো 100, জাস্ট এমনি ধরলাম। পি এর মান যদি 1 হয় সেক্ষেত্রে ভি এর মান তাহলে কত হবে? 100 হতে হলে 100 করতে হবে। যদি পি এর মান 5 হয় তাহলে ভি এর মান 20 হবে, তবে তো গুণ করলে 100 হবে, কারণ কে এর মান স্থির থাকবে। গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা যদি স্থির থাকে, কে এর মান সবসময় স্থির থাকবে। এক্ষেত্রে যদি 10 করি এটাও 10 হয়ে যাবে, এটা যদি 20 করি এটা 5 হবে, এটা 50 করলে এটা 2 হবে, 100 করলে এটা 1 হবে। এটা ওদের মান বসাতে হবে। পি এর মান যদি 1 হয়, ভি এর মান 100, তাহলে পি এর মান 1 হলে ভি এর মান 100 অনেক দূরে হয়ে যাবে। পি এর মান যদি 5 হয় তাহলে ভি এর মান 20, তাহলে পি এর মান যদি 5 হয় তাহলে ভি এর মান 20, মোটামুটি এই জায়গাতে আসবে। পি এর মান একটু উঠবে। এবার মান বসিয়ে বসিয়ে যদি পি এর মান 100 হয় সেক্ষেত্রে ভি এর মান কিন্তু 1, তাহলে অনেকটা উপরে আসছে। বাকি মানগুলো দেখবে এইরকমভাবে বসছে। তাহলে এই যে গ্রাফটা রয়েছে, ধর এখানে একটা আসবে, তো গ্রাফটা এইরকম আসবে। এরকম গ্রাফ মানে কি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটাকে ভি ধরতে পারো বা এটাকে পিও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে রেখাটা এখানে ঠেকবে না, কিন্তু খুব কাছাকাছি চলে যাবে। এটাও ঠিক এখানে ঠেকবে না, ওয়াই অক্ষকে টাচ করবে না, কিন্তু কাছাকাছি চলে যাবে, কারণ একটা বাড়লে অন্যটা কমছে। তাহলে পি এবং যে ভি এর গ্রাফ সেটা এরকম হবে। এবার এরকম গ্রাফকে আমরা বলি সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। এইবার কেউ যদি বলে স্যার উষ্ণতা পরিবর্তন করলে গ্রাফটা কীরকম হয়ে যাবে? হ্যাঁ, উষ্ণতা পরিবর্তন করলে এই গ্রাফটা কিন্তু এইরকম হয়ে যাবে, কারণ এই যে গ্রাফটা রয়েছে, গ্রাফটা আমি যদি 1 নম্বর চিহ্নিত করি, একটা পয়েন্ট আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে উষ্ণতা স্থির ছিল। তাহলে এই যে গ্রাফটা রয়েছে 1 নম্বর গ্রাফ, ওর প্রত্যেকটা বিন্দুতে উষ্ণতা স্থির। তাই এই যে রেখাটা আছে ওই রেখাটাকে আমরা বলবো সমষ্ণ রেখা। ওই রেখাটাকে আমরা কি বলবো? ওই রেখাটাকে আমরা বলবো সমষ্ণ রেখা। প্রথম গ্রাফটা বা 2 নম্বর গ্রাফটাও আছে। তাহলে 2 নম্বর গ্রাফটা নিজে কিন্তু একটা সমষ্ণ রেখা, কিন্তু 1 আর 2 যদি এর টেম্পারেচার T1 হয়, এর যদি T2 হয়, কোনটা বেশি? টপিকটা আসবো যখন আমি চার্লসের সূত্রটা করানো হবে, তখন কিন্তু দেখবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বইয়ে দেখবে T1 T2 লেখা আছে, T2 গ্রেটার দ্যান T1 লেখা আছে, বইয়ে তোমাদের এইভাবে দেওয়া থাকবে। কিন্তু আমি প্রিফার করি না এটাকে, চার্লসের সূত্রটা আগে পড়বো, তারপরে এটা আমরা আলোচনা করব। এখানে আরেকটা টপিক যেটা আছে, তোমাদের গ্রাফ দেয় পিভি এর সাথে যে কোনো জিনিসের গ্রাফ, পি এর দিতে পারে, ভি এর দিতে পারে, বা 1/p বা 1/v, যে কোনো গ্রাফ দিতে পারে। এটা মাথায় রাখবে, পিভি এর মান কিন্তু কনস্ট্যান্ট। তাহলে তোমার বাকি যে নিচের রাশিগুলো রয়েছে যাই থাকুক না কেন, তাদের মানের জন্য পিভি এর মান কিন্তু সবসময়তেই স্থির থাকবে। তাই গ্রাফটা সবসময় এক্স অক্ষর সমান্তরাল হবে, বা পিভি যে অক্ষটা নেব তার যে বিপরীত অক্ষ থাকবে তার সমান্তরাল একটা রেখা আসবে। এটা হলো গ্রাফ। পি এর সাথে ভি এর এবং পিভি এর সাথে পি ভি 1/p 1/v, গ্রাফগুলো এরকম। গ্রাফগুলো অবশ্যই তোমরা মান বসিয়ে নিজে করার চেষ্টা করবে। তবে গ্রাফটা প্রত্যেকটা গ্রাফ যে মানই দেখ না কেন, পি ভি দিয়েছে এখানে 1/p 1/v করবে, দেখবে গ্রাফ চলে আসবে। পি এর সঙ্গে 1/v আসবে বা ভি এর সঙ্গে 1/p, যা ইচ্ছা করবে, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা গ্রাফ দেখবে সুন্দরভাবে নেমে যাচ্ছে, কেবলমাত্র মান বসিয়ে তোমাদের করতে হবে। কোনো গ্রাফ মুখস্থ করবে না, আবার আমি বলছি, ভৌতবিজ্ঞান বিষয়টা মুখস্থ করার বিষয় না। বিষয়গুলো যদি পড়ো বোঝো, তবে পরবর্তীকালে যখন যাবে মাধ্যমিক পরীক্ষা 2026, সেখানে অত্যন্ত সুবিধা হবে। যদি একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে যদি এখন থেকে ব্যাপারগুলো বুঝে বুঝে পড়ো, টপিকগুলো ক্লিয়ার করে কনসেপ্টগুলো নিয়ে তবে যদি সামনে এগোও। এরপরে লাস্টে একটা টপিক করাবো, গাণিতিক সমস্যা, বা এখান থেকে অঙ্ক পড়ে। এটা মাথায় রাখবে, একটা 2 নম্বরের অঙ্ক এখান থেকে
কনফার্ম তোমাদের মাধ্যমিকে পড়বে সেই 2 নম্বরের অঙ্কটা কীরকম আসতে পারে। তাহলে এখানে দেখো আমরা মেন দুটো জিনিস নিয়ে কাজ করেছি, পি এবং ভি। এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম গাণিতিক রূপ P1 V1 সমান P2 V2 সমান কনস্ট্যান্ট। যদি আমি কনস্ট্যান্টটা কাটলাম তাহলে P1 V1 সমান P2 V2, এটা তো জানতে পারলে। যখন P1 V1 সমান P2 V2, এখানে আমরা 4টে রাশি পাচ্ছি, চাপ 1, চাপ 2, আয়তন 1, আয়তন 2। এই 4টে রাশির মধ্যে তোমাকে যে কোনো 3টের মান বলে দেবে। যে কোনো 3টের মান বলার পরে একটা বাকি থাকবে, সেটা তোমাকে পরীক্ষা হলে বা যে কোনো জায়গায় তোমাকে জিজ্ঞাসা করবে এটার মান কি হবে। তাহলে যদি আমি একটা অঙ্ক দিই, অঙ্কটা কেমন হবে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 সেমি, এই যে অর্থাৎ পারদের চাপে কোনো একটা গ্যাসের আয়তন 600 সিসি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 সেমি যে পারদের চাপ, সেই চাপে কোনো একটা গ্যাসের আয়তন 600 সেমি কিউব। তাহলে ওই একই উষ্ণতায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কত চাপে গ্যাসের আয়তন 1.8 লিটার হবে। তাহলে দুটো শর্ত, এটা প্রথম শর্ত এবং এটা দ্বিতীয় শর্ত মাথায় রাখতে হবে। প্রত্যেকটা অঙ্ক আমি এটা যা সংখ্যাগুলো লিখেছি বলে এরকম মনে হচ্ছে, যখন ভাষাতে অঙ্কগুলো দেবে দেখবে ঠিক এইভাবে কিন্তু সাজানো যাবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 সেমি পারদের চাপে কোনো একটা গ্যাসের আয়তন 600 সেমি কিউব। তাহলে কত চাপে ওই গ্যাসের মানে ওই একই উষ্ণতায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 1.8 লিটার হবে। তো এখানে দেখো প্রথমত অঙ্ক করার টাইমে আমাদের একটা জিনিস যেটা দেখতে হয় যে এককগুলো যেন একই জিনিসে থাকে। তো এটা সেলসিয়াস আছে, সেমি কিউব মানে সেমি এইচজি আসবে, সিসি থেকে লিটার, এই দুটো আলাদা। তাহলে এই যে 1.8 লিটার রয়েছে একে আমরা কিসে করব, সেমি কিউব আমাকে সবার প্রথমে করতে হবে। আমরা কি জানি 1 লিটার মানে 1000 সেমি কিউব, তার মানে 1.8 লিটার মানে 1800 সিসি। এটা কিন্তু আমাদের সবার প্রথম কাজ। তাহলে এখানে আমি কী পেয়েছি, তাপমাত্রা পেয়েছি, তাপমাত্রা দুটো কি এখানে স্থির রয়েছে। তাহলে যখনই বললো স্থির তাপমাত্রা আর নির্দিষ্ট পরিমাণ কিছু একটা গ্যাস, তাহলে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এটা কিসের সূত্র, এটা বয়েলের সূত্র দিয়ে কিন্তু চলে যাবে। বয়েলের সূত্র যে গাণিতিক রূপ আছে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে বাকি যেগুলো মানগুলো পরিবর্তন হয়েছে সেগুলো দেখি কি কি। পারদের চাপ কত বলেছে, তাহলে একটা চাপ আমি P1 লিখব, P1 সমান যে 75 সেমি যে পারদের চাপ সেটার সাথে সমান। তারপরে আয়তন কত বলেছে, তাহলে V1 সমান 600 সিসি। এরপরে চাপ আমাকে বার করতে হবে, তাহলে P2 সমান কত বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন, এবং V2 সমান 1800 সেমি কিউব। এবার আমাকে জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে আমরা কি বয়েলের সূত্র যে গাণিতিক রূপ সেটা আমরা কি জানি, P1 V1 সমান P2 V2, আমাকে বার করতে হবে P2। তাহলে P2 সমান P1 V1 বাই V2। তাহলে P1 V1 কত হবে, P1 হলো 75 সেমি মানে পারদের চাপ, V হলো 600 এবং আয়তন হলো 1800 সিসি। কাটাকাটি করে দেখো উত্তর আসছে 3 75 25। তাহলে এখানে উত্তর এলো আমার কি, P2 সমান 25, অর্থাৎ এই মানটা কত আসবে যে 25 সেমি এইচজি বা পারদের চাপে কিন্তু ওই গ্যাসটার যে আয়তন সেটা 1.8 লিটার হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে তোমরা দেখলে বিবৃতি, বাস্তব উদাহরণ, গাণিতিক রূপ, গ্রাফ, সমস্যা প্রত্যেকটা জিনিসই করালাম। যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেখানে সমস্যা রয়েছে বা কোনো জায়গায় যদি মনে হয় কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে যে পেজটা রয়েছে পেজটাকে ফলো করো এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে। তুমি নিজে উপকৃত হও এবং অন্যরও উপকার করো। ভিডিওটা যদি শেয়ার করো অন্যান্য অনেক স্টুডেন্ট যারা রয়েছে তাদের সুবিধা হবে, আমাদেরও যে ভিডিও করছি আমরা অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো, যেটা আমাদের মূল লক্ষ্য সেটাও আমরা কিন্তু সফল হব। তাহলে ভিডিওটা এখানে আজকে শেষ করছি। এরপরে চার্লসের সূত্র রয়েছে, চার্লসের সূত্র নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। আজকে আপাতত এখানেই শেষ করলাম। ধন্যবাদ।